এরাই হলেন চীনের 7 জন সবচেয়ে শক্তিশালী মানুষ। কিন্তু আজ আমরা কথা বলবো সেই মানুষটিকে নিয়ে, যিনি এই 7 জনের উপরে, যিনি চীনের প্রভাবশালী এক রাজনৈতিক পরিবারের ছেলে। শৈশবে যাকে ডাকা হতো প্রিন্সলিং বা রাজপুত্র বলে, কিন্তু মাত্র 14 বছর বয়সে তাকে ছোট একটি ইঁদুরে ভরা গুহায় নির্বাসনে যেতে হয়। 1962 সাল, একটি বিতর্কিত উপন্যাসকে সমর্থন করার তুচ্ছ অভিযোগে মাও সেতুংয়ের সরকার তার বাবাকে বিদ্রোহী ও বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে ক্ষমতাচ্যুত ও কারারুদ্ধ করে। মুহূর্তেই রাজপুত্রের কপালে জোটে বিশ্বাসঘাতকের সন্তান তকমা। বলছি বর্তমান চীনের সার্বভৌম ক্ষমতার মালিক শি জিনপিংয়ের কথা। স্কুলে, রাস্তায়, এমনকি শহরের প্রত্যেকটি অলিগলিতে তাকে অপমান সহ্য করতে হয়। সহপাঠীদের টিটকারি আর সমাজের ঘৃণা নিয়ে কাটছিল তার দিন, কিন্তু শেষ রক্ষা হয়নি। 1966 সালে যখন মাওয়ের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়, তখন শিকে তথাকথিত গ্রামাঞ্চলে ফিরে যাও কর্মসূচির আওতায় বেইজিং থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় এক প্রত্যন্ত গ্রামে, যেখানে একটি গুহায় তাকে বাস করতে হয়। ক্ষুধা, অপমান আর হাড়ভাঙা পরিশ্রমের সেই দিনগুলোই কি জন্ম দিয়েছিল আজকের এই লৌহমানবের, যিনি সেই অপমানিত বাবার স্থান আজ পৌঁছে দিয়েছেন হিমালয়ের চূড়ায়। আজ তিনি বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা ও চীনের একচ্ছত্র অধিপতি। 50 বছর পর সে বিশ্বের অন্যতম শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মাওয়ের পর একমাত্র নেতা, যার চীনের উপর একচ্ছত্র ক্ষমতা রয়েছে। তাহলে কিভাবে তিনি নিজের দেশে নির্বাসিত হওয়া থেকে সেই দেশেরই পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার স্তরে পৌঁছালেন? চলুন জেনে নেওয়া যাক। মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করে সাথে থাকুন। এটি সেই সময়ের কথা যখন চীনে একটি রক্তাক্ত গৃহযুদ্ধ চলছিল। মাও জেদংয়ের আমল, তার উগ্র নীতিগুলো দেশকে বিধ্বস্ত করে দিয়েছিল। 1958 সালে শীতকাল ছিল এক মহা দুর্ভিক্ষের শুরু। প্রায় 4 কোটি মানুষ মারা গিয়েছিল। গ্রামাঞ্চল তখন এক ভয়াবহ অস্থিরতার মধ্যে। মাও জেদংয়ের একনায়কত্ব এমন ভয়াবহ নীতি জারি করেছিল যে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যাচ্ছিল। পরিবারগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। শিশুরা তাদের বাবা মায়ের কোলেই মারা যাচ্ছিল এবং ক্ষুধার জ্বালায় আস্ত গ্রামগুলো মানচিত্র থেকে মুছে যাচ্ছিল। মাওয়ের ব্যর্থ নীতিগুলো দেশকে ধ্বংস করে দিয়েছিল। এই ভয়াবহ বিশৃঙ্খলার মাঝেই ধ্বংস হয়ে যায় এক প্রভাবশালী পরিবারের স্বপ্ন। মাওয়ের একসময়ের সহযোদ্ধা হওয়া সত্ত্বেও আনুগত্যহীনতার মিথ্যা অভিযোগে অভিযুক্ত হন শি জিনপিংয়ের বাবা। বেইজিংয়ের রাজকীয় জীবন থেকে বিতাড়িত হয়ে 15 বছরের কিশোর শির স্থান হয় এক অন্ধকার বিদ্যুৎহীন গ্রামে। মাছি, পোকা ভরা বিছানা আর ধান খেতে গোবর টানার সেই চরম অপমানজনক জীবনেই তাকে কাটাতে হয় দীর্ঘ 7 বছর। কেউ কল্পনাও করতে পারেনি সেই অবহেলিত বিশ্বাসঘাতকের ছেলে একদিন চীনের ভাগ্য বিধাতা এবং বিশ্বের অন্যতম শক্তিশালী নেতায় পরিণত হবেন। শি জিনপিংয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়েছিল বেইজিংয়ের সেরা স্কুলে, কিন্তু মাত্র 10 বছর পরেই শুরু হয় সাংস্কৃতিক বিপ্লব। রাষ্ট্রের সাথে শির শিক্ষা, চিন্তা আর ব্যক্তিত্ব সবই হয়ে ওঠে সন্দেহভাজন। 14 বছরের যে কিশোরের হাতে থাকার কথা ছিল পাঠ্য বই, তার হাতে তুলে দেওয়া হলো কোদাল আর ফাওড়া। বেইজিংয়ের রাজপুত্রের স্থান হলো ইঁদুর ভরা এক অন্ধকার পাহাড়ি গুহায়। সেখানে দীর্ঘ 7 বছর তিনি কেবল কায়িক শ্রমই করেননি, বরং সেই অন্ধকারকেই বানিয়েছিলেন তার জীবন দর্শনের পাঠশালা। দিনে হাড়ভাঙা খাটুনি আর রাতে চলত তার আত্মশিক্ষার সংগ্রাম। মোমবাতির আলোয় তিনি ডুব দিতেন মার্কস, মাও এবং ইতিহাসের পাতায়। চীনকে তিনি বইয়ের পাতা দিয়ে নয়, বরং নিজের চোখ দিয়ে গ্রাম থেকে বুঝতে শেখেন। 3বার বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করেও বিশ্বাসঘাতকের ছেলে হওয়ায় তিনি প্রত্যাখ্যাত হন, কিন্তু দমে যাওয়ার পাত্র তিনি ছিলেন না। অবশেষে 1975 সালে তার জেদের জয় হয়। চীনের অত্যন্ত মর্যাদাপূর্ণ সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্র পরিচালনা বিষয়ে ভর্তি হন শি জিনপিং। সেখানে তিনি শুধু পাঠ্য বই পড়তেন না, বরং পড়তেন ভবিষ্যৎ চীনের সক্ষমতার ভিত্তিগুলো। অর্থনীতি, দর্শন, প্রযুক্তি আর প্রশাসনের জটিল সব নীতি তিনি আয়ত্ত করেন এই সময়েই। শি বুঝেছিলেন শুধু তাত্ত্বিক জ্ঞান দিয়ে 1.4 বিলিয়ন মানুষের এই বিশাল দেশ চালানো সম্ভব নয়। তার জন্য দরকার জনগণের ভাষা বোঝা। তাই ছাত্র জীবনেই তিনি সরাসরি স্থানীয় প্রশাসনিক কাজে যুক্ত হন। গ্রামের উন্নয়নে মাঠে ময়দানে কাজ করার সেই অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল কিভাবে নিচ থেকে ক্ষমতাকে সংহত করতে হয়। তত্ত্ব আর মাঠের অভিজ্ঞতার এই মিশেলই তাকে অন্যদের চেয়ে আলাদা করে গড়ে তুলেছিল। 1976 সালে মাও মারা যাওয়ার সময় শি বেইজিংয়ে ফিরে কমিউনিস্ট দর্শন নিয়ে পড়াশোনা করছিলেন।
কমিউনিস্ট পার্টি তার পরিবারকে ধ্বংস করলেও তিনি এতে যোগ দেন। কেন? ব্যক্তিগতভাবে তিনি চেয়ারম্যান মাওকে ঘৃণা করতে পারেন তার পরিবারের প্রতি অন্যায়ের জন্য, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে এই সিস্টেমে ক্ষমতাই সব, ক্ষমতা ছাড়া আপনি কিছুই নন। শি বুঝতে পেরেছিলেন যে চীনে প্রকৃত ক্ষমতা বিদ্রোহ থেকে আসে না, বরং আসে খোদ কমিউনিস্ট পার্টি থেকে। তাই যদি তাকে উপরে উঠতে হয়, তাকে ব্যবস্থার ভেতরে থাকতে হবে। তিনি বারবার পার্টিতে যোগ দেওয়ার আবেদন করেন। প্রতিবার উত্তর আসতো একই, তোমার বাবার অপরাধের কারণে তুমি অযোগ্য। অধিকাংশ মানুষ এই অবস্থায় হাল ছেড়ে দিত, কিন্তু শি এমন কিছু দেখেছিলেন যা অন্যরা দেখেনি। তিনি বুঝেছিলেন প্রত্যাখ্যান মানে শেষ নয়, বরং প্রত্যাখ্যান হলো একটি তথ্য। সিস্টেম কাকে ভয় পায় এবং গৃহীত হতে হলে তাকে কি পরিবর্তন করতে হবে। শি একটি অপ্রত্যাশিত কাজ করেন। তিনি বেইজিং ছেড়ে চলে যান। ৮০ এবং ৯০-এর দশকে যখন তার প্রতিযোগীরা একে অপরের সাথে লড়াই করছিল, তিনি তাদের পথ থেকে সরে গিয়ে দূরবর্তী প্রদেশগুলোতে চলে যান। তিনি চীনের দরিদ্র এবং গ্রামীণ প্রদেশগুলোতে দলের নেতৃত্ব গ্রহণ করেন, যেখানে কোনো প্রতিযোগী প্রিন্সলিং ছিল না। প্রথমে হপেই, তারপর ফুজিয়ান। এই কৌশল তাকে কেবল প্রতিযোগিতায় এগিয়ে দেয়নি, বরং তাকে একজন বিনয়ী এবং পরিশ্রমী নেতা হিসেবে গ্রহণযোগ্যতা দিয়েছিল। তিনি সমর্থকদের একটি নিজস্ব বাহিনী তৈরি করেন। অবশেষে ২০০৭ সালে সাংহাইয়ের একটি বড় দুর্নীতি কেলেঙ্কারির পর শহরটির ভাবমূর্তি পুনরুদ্ধারের দায়িত্ব পেয়ে তিনি বেইজিংয়ে ফিরে আসেন। সেখানে তিনি একজন বিচক্ষণ নেতা হিসেবে সুনাম অর্জন করেন। মাত্র ৭ মাস পর তিনি পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে উন্নীত হন। মূলত তৎকালীন নেতৃত্ব এমন একজন প্রিন্সলিং চাচ্ছিলেন যিনি খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী বা শক্তিশালী নন। শি জিনপিংকে তারা কম উচ্চাকাঙ্ক্ষী মনে করেছিলেন, কারণ তিনি দীর্ঘ সময় গ্রামাঞ্চলে কাজ করতে রাজি ছিলেন। ২০১২ সালে যখন জেনারেল সেক্রেটারি পদত্যাগ করেন, শি শীর্ষস্থানে চলে আসেন। এখন সেই নির্বাসিত কৃষক থেকে দলের প্রিয়পাত্র হয়ে ওঠা ব্যক্তিটি সবকিছুর নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত। মাওয়ের মতোই শি বিশ্বাস করেন যে দলের টিকে থাকার জন্য একজন নেতার চারপাশে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তাই ক্ষমতায় আসার পরপরই তিনি মানুষ সরাতে শুরু করেন। তিনি এক বিশাল দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেন, যার ফলে শত শত উচ্চপদস্থ কর্মকর্তা এবং সামরিক অফিসার গ্রেপ্তার হন। এই শুদ্ধি অভিযান শিয়ের প্রতিদ্বন্দ্বীদের লক্ষ্যবস্তু করেছিল, যাদের শূন্য পদে তিনি নিজের সমর্থকদের বসিয়েছিলেন। এটি তাকে মাওয়ের মৃত্যুর পর চীনের কমিউনিস্ট পার্টির সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। ২০২১ সালে তিনি তৃতীয় একটি ঐতিহাসিক প্রস্তাব আনেন, যা দলের আদর্শকে একটি লাইনে নিয়ে আসে। শি জিনপিং থট, এখন শিয়ের আইডিয়াকে আর কেউ চ্যালেঞ্জ করতে পারে না। তার প্রথম ১০ বছরে চীনের অর্থনীতি দ্বিগুণেরও বেশি হয়েছে। সামরিক ব্যয় এবং বৈশ্বিক মঞ্চে চীনের উপস্থিতি বেড়েছে। পাশাপাশি ইন্টারনেটে সেন্সরশিপ, নজরদারি এবং উইঘুর মুসলিমদের উপর নিপীড়নের অভিযোগও বেড়েছে। কোভিড ছিল তার কর্তৃত্বের জন্য প্রথম বাস্তব চ্যালেঞ্জ। সারা দেশে প্রতিবাদের মুখে তিনি তার জিরো কোভিড নীতি প্রত্যাহার করতে বাধ্য হন। কিন্তু ২০২২ সালের ২০তম ন্যাশনাল কংগ্রেসে তিনি পুনরায় শীর্ষ পদে বসেন। তিনি পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটিকে সম্পূর্ণভাবে তার অনুগতদের দিয়ে পূর্ণ করেছেন। এখন দলের বা সামরিক বাহিনীর নেতৃত্বে এমন কেউ নেই যার মতাদর্শ শিয়ের থেকে ভিন্ন। আমার মনে হয় না এই মুহূর্তে কেউ তাকে সরাতে পারবে। শি যতদিন বেঁচে থাকবেন এবং সচেতন থাকবেন, ততদিন তিনি চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে থাকবেন।